ক্রিয়েটার্সের আজকের নিবেদন মানবেন্দ্র পালের লেখা একটি ছোট গল্প মোহিনী কুঞ্জ। যদিও বাড়িটার নাম মোহিনী কুঞ্জ, তবু পাঁচিল ঘেরা 10 কাঠা জায়গার মধ্যে আজ আর কোথাও কুঞ্জের অস্তিত্ব নেই। বাড়ির পেছনে একটা পুকুর, কয়েকটা সজনে, একটা তেঁতুল, একটা সবেদা গাছ, আর যা আছে তাকে ঝোপ জঙ্গল ছাড়া অন্য কিছু বলাই যায় না। উঠানের ঠিক মধ্যিখানে বিরাট আম গাছটাই একদা মোহিনী কুঞ্জের গৌরবের একমাত্র সাক্ষী। বাড়ি প্রায় ভেঙে পড়েছে, পাঁচিলের ইট বহু জায়গায় ধুলির শাক। ঢোকার মুখে গেটের গায়ে পাথরে খোদাই মোহিনী কুঞ্জ লেখাটাও অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্য প্রাণ শক্তি নিয়ে বুড়ো আম গাছটা আজও বাড়ির সকলকে ছায়া আর ফল দান করে চলেছে নিয়মিত। এই বাড়ির একটা রেওয়াজ ছিল, বর্ষা ছাড়া অতিথি অভ্যাগতদের নিয়ে ওই আম গাছ তলায় বসা। চেয়ার খোঁজ নয়, বড় একখানা মাদুর কিংবা শতরঞ্চি পেতে গাছতলায় বসে অতিথি সৎকার করা। গরমের দিনে লোডশেডিং এর দুপুরে দীপিকা প্রায় গাছের নিচে মাদুর পেতে শোয়ে। সদরে খিল এঁটে গাছতলায় একটু এলোমেলো ভাবে শুয়ে দীপিকার তেমন অস্বস্তি হয় না। তাছাড়া বয়সও তো হয়েছে। আজও দুপুরে দীপিকা আমতলাতেই মাদুর বিছিয়েছে, তবে শোয়নি। খান কয়েক পোস্ট কার্ড নিয়ে চিঠি লিখতে বসেছে। স্বাক্ষরের জায়গাটা বাদ রেখে দীপিকা একটার পর একটা চিঠি লিখে যাচ্ছে। স্বাক্ষর করবে এ বাড়ির বড় ছেলে। বক্তব্য একই, শুধু সম্বোধনটা এক একজনকে এক এক রকম। খেয়াল রাখতে হচ্ছে চিঠিটা সে লিখছে না, অন্যের হয়ে লেখা। ছোট্টাকুড়পোর নতুন ঠিকানা যেন কি? অবনী কাছেই ইজি চেয়ারে শুয়ে কাগজ পড়ছিল। খুব সহজেই উত্তর দিল, মনে নেই। এই তাড়াতাড়ি সময়ে এমন নিরাসক্ত উত্তরে বিরক্ত হওয়াই স্বাভাবিক। বিশেষত এই চিঠি লেখার কাজ তো তারই। বাংলা লেখা ঠিক আসে না, হাতের লেখা ভালো নয় বলে অন্তত বাড়ির বড় ছেলে এড়িয়ে গেলে চলে না। কিন্তু এক একটা পুরুষ মানুষ আছেন যাঁরা বরাবরই সংসারের খুচরো দায়িত্ব কর্তব্যের ব্যাপারগুলো স্বচ্ছন্দে এড়িয়ে চলতে ভালোবাসেন। বয়স হয়ে গেলে তো কথাই নেই, তখন এদের 7 গোষ্ঠীর কাছে বাড়ির কর্তাটির মুখ রক্ষা করতে স্ত্রীদেরই এগিয়ে আসতে হয়। মনে নেই বললেই হবে? না থাকলে কি করব? কাগজ থেকে মুখ না তুলেই অবনী চটজলদি উত্তর দিল, খাতায় লেখা ছিল তো। অবনী সাড়া দিল না। দয়া করে উঠে খাতাটা একটু দেখো না, চিঠি না পেলে ভাইটি তো দাদাকে ছেড়ে কথা বলবে না। এবার অবনী কাগজ থেকে মুখ তুলল। ছানি কাটা চোখের পুরু লেন্সের চশমার মধ্যে দিয়ে ওর চোখের ভাষা পড়া না গেলেও মুখের ভাষা পরিষ্কারই ছিল। কেন যে এত ঘটা করে সবাইকে চিঠি লিখছো বুঝতে পারছি না। দীপিকা পেনটা রেখে ভুরু মেকিয়ে বলল, মানে মায়ের বাৎসরিকে আসার জন্য সবাইকে লিখতে হবে না? অর্থাৎ নেমন্তন্ন করছো? অবনীর ঠোঁট মুচড়ে হাসল। মায়ের কাছে ভাইদের নেমন্তন্ন করছে দাদা, মায়ের বাৎসরিকটা কি দাদার একার কাজ? দীপিকা থমকে গেল, একটু ভেবে বলল, তবু তাদের আসতে লিখতে হবে না? যখন এ বাড়িতেই মায়ের কাজ হবে, যখন এ বাড়িতেই আমরা থাকি, আর আমরাই বড়। অবনী কাগজটা তুলে নিয়ে বলল, ওরাও তো অমুক দিন যাচ্ছি বলে লিখতে পারে। একটু থেমে বলল, লেখা কেন? এর মধ্যে একবার ওদের আসা উচিত ছিল না?
খরচ খরচার ব্যাপার আছে, আর তো 15টা দিনও নেই। যুক্তিতে হার মেনে দীপিকা রাগ করে বলল, অত শত বুঝি না বাপু, আমাদের কর্তব্য আমাদেরই করতে হবে। একটু থেমে বলল, অরুণকেও তো লিখতে হবে, ঠাকমার মৃত্যুর দিনটাও হয়তো মনে নেই। এবারে যিনি কর্ত্রী, অর্থাৎ দীপিকার শাশুড়ি, 1 বছর আগে এই বাড়িতেই দেহরক্ষা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। ছেলে, মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি নাতনি ছড়িয়ে ছিটিয়ে রেখে পরিণত বয়সে সগৃহে সজ্ঞানে বড় ছেলের হাতে শেষ জলবিন্দু গ্রহণ করে আর বড় বউয়ের অক্লান্ত সেবা উপভোগ করে তিনি যে চলে গেছেন, এ বড় গৌরবের যাওয়া। 3 ছেলে 1 মেয়ে ঠিক করেছিল মায়ের শ্রাদ্ধ খুব ঘটা করে করবে, গ্রামের লোকদের দেখিয়ে দেবে তাদের মাতৃভক্তি কি গভীর ছিল। কিন্তু কদিন ধরে দারুণ দুর্যোগের মধ্যে সেই গৌরব দেখাবার সুযোগ হয়নি। তখনই কথা হয়েছিল বাৎসরিকটা খুব ঘটা করে করতে হবে। বাৎসরিকের আর 2 সপ্তাহ বাকি, অথচ কার কাছ থেকে কোনো সাড়া শব্দই নেই। মেজ ছোট চাকরি সূত্রে দীর্ঘদিন বাইরে থাকে, সেখানেই তারা সংসার পেতেছে। বছরে একবার বৈশাখ জ্যৈষ্ঠী মাসে মাকে দেখতে আসার নাম করে দেশের বাড়িতে আম খেতে আসে। সে সময় ফাঁকা বাড়িটা যেন প্রাণ পায়। মেয়ে শ্বশুরবাড়ি নৈহাটি, একাধিক ছেলে মেয়ে নিয়ে বিব্রত, স্বামীর আবার একটু পানদোষ আছে। সংসারে অতএব টাকার টানাটানি, দেশের বাড়িটা কবে বিক্রি হবে সেদিকে তাই স্বামী স্ত্রী সেন দৃষ্টি, শুধু মায়ের মৃত্যু পর্যন্ত অপেক্ষা। বাড়িটা সত্যি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু এত বড় বাড়িটাই নয়, সেই সঙ্গে 10 কাঠার মতো জায়গা। যতদিন মা বেঁচে ছিলেন ততদিন বাড়ির সম্বন্ধে কেউ তেমন মাথা ঘামায়নি। 2 ছেলে বাইরে আছে, একমাত্র বড়কেই বাইরে যেতে হয়নি। কাছেই রেজিস্ট্রি অফিসে সামান্য মাইনেতে চিরকাল মুখ থুবড়ে পড়ে থেকে সম্প্রতি রিটায়ার করেছে। রিটায়ার করার পর জমি বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও বেড়েছে। সাবেক আমলের বাড়ি, বড় বড় ঘর, উঁচু সিলিং, খান পাঁচেক শোবার ঘর ছাড়াও আছে ঠাকুর ঘর, ভাঁড়ার ঘর, তখানা, চিলেকোঠা। ঘরগুলোর অবস্থা শোচনীয়, তবু এতগুলো ঘর প্রতিদিন ঝাঁটপাট দেওয়া, প্রতিদিন এতগুলো ঘরে জানালা দরজা খোলা, আবার সন্ধ্যার আগে বন্ধ করা, এই বয়সে দীপিকার পেরে ওঠে না। কালবৈশাখের দিনে ঝড় উঠলে তো কথাই নেই, ছোটাছুটি করে দরজা জানলা বন্ধ করতে হয়। এক এক সময় দীপিকা ভাবে, সবাই তো আছে, তবু কেন নেই? নিজের একটি মাত্র ছেলে, তাও সে বউ নিয়ে চলে গেছে জামশেদপুরে। বউ নিয়ে না গেলেই বা তাকে রেঁধে বেড়ে দেবে কে? তবু এক এক সময় মনে হয় বউটাও যদি থাকতো তাহলে দুটো কথা বলে বাঁচতো। ঘরের মানুষ যে একজন আছে, 7 বার ডাকলে 1 বার সাড়া দেয়। এই তো বাড়ির অবস্থা। কিন্তু বাড়ির চারদিকের পুকুরটা ঘিরে যে জমাটি, সেটারও তত্ত্বাবধান করতে হয় অবনীকে। এখন তো আবার নানা রকম ভয়, ফাঁকা জায়গা দেখে কেউ যদি হুট করে এসে জবরদখল করে বসে তাহলেই হলো। তখন সাহায্য করতে কোনো ভাই তো এগিয়ে আসবেই না, উল্টে তারাই বলবে, তুমি রয়েছে বলে আমরা নিশ্চিন্ত ছিলাম। আরে বাবা, জবরদখল ঠেকানো কি একার কাজ? কিন্তু সে কথা বোঝে কে? অবনী এক এক সময় স্ত্রীর কাছে গর্জায়, দিব্যি সুখে আছো তোমরা, যে যার নিজের সংসারটুকু নিয়ে, যত ঝুট ঝামেলা আমার কপালে। এই যে 80 বছরের বুড়ো মা, তাকে দেখাশোনা করা কি চারটিখানি কথা? এমনিতে তো নিত্য ওষুধ খরচ লেগেই আছে, তার উপর সেবা।
মায়ের অসুখের খবর পেয়ে সবাই একবার করে এসে দেখে চলে গেল, কিছু টাকা পয়সাও দিল। ব্যাস, চুকে গেল। কোনো ভাই কি তার বউকে মাসখানেকের জন্যেও মায়ের সেবার জন্য ছাড়তে পারলো? ওরে বাবা, তাহলে অফিসে ভাত রেঁধে খাওয়াবে কে? এমনকি মেয়ে পর্যন্ত মাকে দেখে চলে যাবার জন্য প্রচুর অশ্রুপাত করে বৌদিটিকে মনোবেদনা নিবেদন করে বলল, বড় সাধ ছিল বৌদি, মায়ের শেষ সময়ে একটু সেবা করে নেব, কিন্তু তার তো উপায় নেই, জানোই তো যখন তখন ওর হাঁপের টান ওঠে। অবনীর ইচ্ছা করছিল বোনটিকে বলে, ওই হাঁপানি না কিসের টান বলছিলিস, তাই নিয়ে দিব্যি তো অসিত রোজ নৈহাটি কলকাতা করে, ছুটির দিনে ক্লাবে তাস দাবা খেলে। বলেনি ভালোই করেছে, কি হবে বলে, তার চেয়ে মুখ বুজে দেখে যাও, যেমন মা দেখেছিল। বলতো, শেষ পর্যন্ত সব দায় তোমারই উপর পড়ল বড় বৌমা। দীপিকা বলেছে, ওরা যদি কাছে থাকতো তাহলে ওরাও নিশ্চয়ই করত। মা দীর্ঘশ্বাস ফেলেছিল। সবই বুঝি মা, তবু ভাবি মরণটা যদি তাড়াতাড়ি হতো। মা চলে যেতেই ভাই বোনদের একটু বেশি করে টনক নড়ল বাড়িটার জন্য। বাড়ির যে অংশ অবনী থাকতো সেটা অন্য অংশের মতোই জীর্ণ। নিয়মিত বসবাস যখন করতে হয় তখন তো বাসোপযোগী না করে নিলে চলে না। অবনী বোধ হয় বাসোপযোগীর চেয়ে একটু বেশিই করে ফেলেছিল। এই খবরটাই কেমন করে নৈহাটি থেকে পাটনা, পাটনা থেকে দিল্লি চলে গিয়েছিল। ছোট ভাই রমণীমোহন বিশেষ কিছু উল্লেখ না করে মেজদাকে লিখল, দেশের বাড়িটা তো শুধু শুধু পড়েই আছে, দাদা নিজের ব্যবস্থা নিজে করে নিলে বাড়িটা বেচে দেওয়া যায়, দেরি করা মোটেও উচিত হবে না। মেজ বউ সে চিঠি পড়ে বলল, ঠাকুরপোর এতদিনে টনক নড়েছে, আমি তো কবে থেকে হুঁশিয়ার করে যাচ্ছি, কে কার কথা শোনে? তা মেজদাকে লেখা কেন? যে গোটা বাড়ি দখল করে রয়েছে সোজা তাকে লিখলেই হয়। মেজ ভাই চিঠিটা পড়ল, তারপর স্ত্রীর মন্তব্য শুনে বলল, ঠিকই তো, আমায় কেন, দাদাকেই লিখুক। লীলা মেজদাকে লিখল, বাড়ি বিক্রির ব্যাপারে তোমাকে আর ছোটদাকে লিখেছিলাম, তোমরা দুজনেই দেখছি চুপচাপ, কি ব্যবস্থা করছো জানাও। এরপর বাড়ি বিক্রি দায় হয়ে উঠবে বলে রাখলাম। ওখানকার অনেক কথাই কানে আসছে, চিন্তায় ঘুম হচ্ছে না। স্বভাব কুঁড়ে ছোট ভাই লীলাকে লিখল, বাড়ি বিক্রির ব্যাপারে আমিও একমত, মেজদাকে লিখেছিলাম, উত্তর দেয়নি। ভগ্নিপতি চিঠি পড়ে মুচকি হেসে বলল, দেখো বড় মেজোয় কিছু করে নিল কিনা। ভগ্নিপতির ইঙ্গিতটা কেমন করে যেন রমণীমোহনের কানে গিয়ে পৌঁছল। গুরুত্ব বিবেচনা করে সে তখনই দাদাকে সরাসরি লিখল, বাড়িটা পড়ে পড়ে নষ্ট হয় আমরা চাই না, মেজদা লীলারও তাই মত, ওদেরও তোমাকে লেখার কথা ছিল, লিখেছে কিনা জানি না। চিঠি পড়ে অবনী অবাক, মা মরেছে 6 মাসও হয়নি, এরই মধ্যে বাড়ি বিক্রির জন্য হুমকি, তাও সামনাসামনি কথা নয়, একেবারে চিঠি। দীপিকা চিঠিটা বার তিনেক উল্টে পাল্টে পড়ে বলল, অবাক কাণ্ড, সবার সঙ্গেই সবার ভেতরে ভেতরে চিঠি লেখালেখি করছে, শুধু বড়জনই বাদ, ব্যাপারটা বুঝতে পারছো? অবনী আম গাছের নিচে পায়চারি করছিল, বলল, না বোঝার কি আছে, বাড়িটা বেচে দেশের সঙ্গে সম্পর্ক চিরকালের মতো ঘোচাতে চায়। দীপিকা ঠোঁট নিগড়ে একটু হাসল, বলল, ওটা তো সরল সাদা পাঠ, ভেতরের মানে অন্য,
যেহেতু তুমি দুখানা ঘর নিজের পয়সায় সেরেছ, তাই ওদের ধারণা বোধহয় গোটা বাড়িটাই ভোগ দখল করবে। অবনী ঝেঁজে উঠে বলল, না সারলে থাকবো কি করে? রোজ চাঙড় খসে পড়ছে, ফাটা দেওয়ালে পিছে বাসা বাঁধছে। দীপিকা শান্তভাবে বলল, চেঁচাচ্ছ কেন? এখানে তোমার ভাই বোনের কেউ নেই। ওরা যা মনে করেছে আমি তাই বললাম। একটু থেমে বলল, গত মাসে নীলা এসে ঘরগুলো ভালো করে দেখে বলল, সারাতে কি রকম খরচ পড়ল। টাকার অঙ্ক শুনে চোখ তো কপালে ওঠে আর কি। বলল, বাবা, এত খরচ দাদা একা করলো? ওর ধারণা মেজ ঠাকুরপো টাকা ঢেলেছে। তোমাকে আর মেজ ঠাকুরপোতে মিলে গোটা বাড়ি সারিয়ে নিচ্ছ। ভোগটা করবে তোমরা দুজনে। কি উর্বর কল্পনা শক্তি! একটু থেমে বলল, তারপর যখন বললাম দাদার ক্ষমতা কি একা করে, অরুণও কিছু দিয়েছে, তখন তোমার মনের মুখখানা কেউ যেন কালি ঢেলে দিল। সেই যে গম্ভীর হয়ে গেল যতক্ষণ ছিল, আর কথাই বলেনি। কি ভেবে নিল কে জানে। অবনী শুনে গুম হয়ে গেল। বলল, কই, এ কথা তো আমায় আগে বলনি। বলিনি কষ্ট পাবে বলে। অবনী পায়চারি করতে করতে যেন নিজের মনে বলল, মায়ের পেটের ভাই বোন, মা মরতে না মরতেই এত অবিশ্বাস। দীপিকা স্নিগ্ধ গলায় বলল, প্রথমেই অবিশ্বাসের কথা বলছো কেন? ভুল বোঝাবুঝিও তো হতে পারে। না, ভুল বোঝাবুঝি নয়। তাহলে একদিনের কথা বলি। কলকাতায় যাচ্ছিলাম, ট্রেনে অসিতের এক বন্ধুর সঙ্গে দেখা। বলল, বাড়িটা বিক্রি হয়ে গেল। বললাম, কোন বাড়ি? সে বলল, কোন বাড়ি আবার? আপনাদের বসত বাড়ি। আমি অবাক হয়ে বললাম, কি বলল? সে বলল, কে না জানে, অসিত আর তার স্ত্রী, মানে আপনার বোন, দুজনেই খুব ভেঙে পড়েছে। বললাম, অদ্ভুত কথা তো, বাড়ি বিক্রি হবে বোনের সই ছাড়াই? শুনে সে তো হা হা করে হেসে উঠল। সই? ভোট দিতে না গিয়েও যেমন ভোট হয়ে যায়, তেমনি স্বহস্তে সই না করলেও সই একটা হয়ে যায়। এই পর্যন্ত বলে অবনী একটু থামলো। তারপর বলল, এটাকে নিশ্চয়ই তুমি ভুল বোঝাবুঝি বলবে না? সে কথার উত্তর না দিয়ে দীপিকা বলল, কই, এ কথা তো আমাকে বলনি। কি হবে কতগুলো মিথ্যে কথা শুনে? শুধু শুধু মন খারাপ করা। একটু থেমে বলল, ঠিক আছে, ওরা যখন চায় তখন বাড়ি বিক্রি হবে। দীপিকা বলল, তুমি কেন বিক্রি করতে যাবে? তার চেয়ে পার্টিশন করে নাও। এ বাড়ি বিক্রি করে দিতে হবে, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এমন কথা আর যে ভাবে ভাবুক, অবনী আর দীপিকা তা কখনো ভাবেনি। ঠাম্মা মারা যাবার পর অরুণ আর অরুণের বউ বারবার ওদের ওখানে থাকবার জন্য লিখেছে, কিন্তু এরা রাজি হয়নি। পূর্বপুরুষের এই বাড়ি, তা সে যতই ভাঙাচোরা হোক, তা কি ছেড়ে যাওয়া যায়? এই সেন্টিমেন্ট ছাড়া বাস্তব দিকও আছে। ওখানে গিয়ে থাকা মানে তো সম্পূর্ণ ছেলের বউয়ের অধীনে থাকা। না হয় পেনশনের টাকা থেকে কিছু টাকা দেওয়া হলো, তবু এই যে এতদিন ধরে স্বরাজ্যে রাজত্ব করা, তা তো আর চলবে না। তাছাড়া দুখানি তো ঘর, এত জিনিসপত্র ধরবেই বা কোথায়? এইসব ভাবতে গেলে তখনই মনে হয়, না বাপু, কোথাও গিয়ে কাজ নেই, জীবনের বাকি কটা দিন এখানেই কাটিয়ে দিই।
কিন্তু এখানে শেষ কটা দিন কাটানো বোধহয় আর হবে না। আত্মসম্মান বজায় রাখতে অবনীকে লিখতে হলো বাড়ি বিক্রির ব্যাপারে মায়ের বাৎসরিকে সবাই এলে আলোচনা করে ঠিক করা হবে। দীপিকার মনে হলো মায়ের বাৎসরিকের মুখে ভাই বোনের সম্পর্কটাই শুধু যে তেতো হয়ে গেল তা নয়, বাৎসরিকটা বাড়ি বিক্রির মিটিংয়ের উপলক্ষ হয়ে দাঁড়ালো। বাৎসরিকের 7 দিন আগেই দু ভাইয়ের কাছ থেকে টাকা এসে গেল। ভালো টাকাই পাঠিয়েছে তারা। যাক, একটা দুর্ভাবনা ঘুচল। বাৎসরিক ধুমধাম করেই হবে তাহলে। কাজের আগের দিন সকালে এলো মেজো ভাই, দুপুরে ছোট ভাই, আর বিকেলে বোন ভগ্নিপতি ছেলে মেয়েদের নিয়ে এলো। সবাই মুখ গম্ভীর করে, কি যেন কাউকে চেনে না, যেন নিতান্তই একটা কর্তব্য করতে এসেছে। বাড়ি ঢুকেই মেজো ভালো ঘরটা দখল করে বসলো। বোন সব শেষে এসেছিল, তাই তার ভাগ্যে জুটল সবচেয়ে ছোট্ট অন্ধকার ঘরটি। ভেতরে ভেতরে ফুঁসতে লাগলো লীলা। দীপিকা একাই নিঃশব্দে কাজ করে যাচ্ছে। জায়রা যেন নিমন্ত্রিত অতিথি। অবনী বাইরের কাজে নিয়ে ব্যস্ত। ভাইদের মুখোমুখি হচ্ছে না। ভাইরাও কেউ কারো সঙ্গে কথা তেমন বলছে না। বোন যেন এক ঘরে হয়ে পড়েছে। প্রত্যেককে সন্দেহ করছে। নিশ্চয়ই কোনো মতলব চলছে। বিশেষ সন্দেহ মেজোর ওপরে। তাড়াতাড়ি এসে নিশ্চয়ই দাদার সঙ্গে সলা পরামর্শ করে নিয়েছে। এখন সবাই অপেক্ষা করছে কাজটা মিটলে হয়, তারপর ফয়সালা। তাতে অশান্তি হয় হোক। এরই মধ্যে আবার পট পরিবর্তন। অবনী দেখলো মেজো আর ছোট একটা নকশা নিয়ে খুব নিচু গলায় কি আলোচনা করছে। বাইরে আর এক দৃশ্য। ভগ্নিপতি লম্বা একটা ফিতে নিয়ে পুকুরের ধারে ঘুরছে আর কি নোট করছে। অবনী মনে মনে হাসল। এমন একটা অস্বস্তিকর মানসিক পরিবেশের মধ্যেই মায়ের বাৎসরিক কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল। সদুয়েক নিমন্ত্রিত ভুরি ভোজনের পর সব ভাই বোনকে ডেকে উচ্ছ্বাসিত প্রশংসা করে বলল, মায়ের আশীর্বাদে আপনারা ভাই বোনেরা মিলে এই যা করলেন তার তুলনা নেই। গ্রামের সবচেয়ে প্রবীণ দয়াল চাটুর্যে কিছু খাননি, তবু এসে দাঁড়িয়েছিলেন। তিনি মুগ্ধ স্বরে বললেন, ঘটা করে শ্রাদ্ধ করাটা কিছু কঠিন নয় বাবা, টাকা থাকলেই হলো। আমার সবচেয়ে ভালো লাগলো এই যে তোমরা ভাই বোনেরা একসঙ্গে মিলে মায়ের পবিত্র স্মৃতির প্রতি সম্মান দেখালে। অযাচিত প্রশংসা। ওরা চারজন পরস্পরের দিকে এই প্রথম স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো। শ্রাবণের বিকেল, বেলা 4:30। তবু নির্মেষ আকাশে রোদের দাপট। সারাদিনের পরিশ্রমের পর আম গাছতলায় একটা চেয়ারে বসে গা এলিয়ে দিল অবনী। একটু পরে মেজো ভাই এসে বসলো শতরঞ্চির ওপর। ছোট ভাই আর লীলা কি একটা কথা নিয়ে হাসতে হাসতে এসে বসলো গাছতলায়। বউরা এলো একে একে। কেউ কাউকে ডাকেনি, কোনো আলোচনা সভা নয়, শুধুই গাছতলায় বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম। কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই। একটা কাঠবেড়ালি শুধু আপন মনে আম গাছের গুঁড়ি বেয়ে ওঠা নামা করছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, মা নেই। নীরবতা ভাঙল ছোট ভাই রমণী। হ্যাঁ, 1 বছর হয়ে গেল মা বলে ডাকিনি, বলল মেজো ভাই ধরণী। লীলাও কথা বলে উঠল, আগে চিঠি লিখতাম মাকে, 1 বছর হয়ে গেল শ্রীচরণেশু মা বলে আর লেখা হয় না, এখন দাদাকেই। শেষ কথা হলো না।
চাপা কান্নায় গলা বুজে এলো। কয়েক মিনিট চুপচাপ, মাত্র কয়েক মিনিটের জন্য এই আম গাছতলায় বসে ওরা প্রকৃত অর্থে মাতৃতর্পণ করল। রমণীমোহন একবার আম গাছটার দিকে তাকালো। বুড়ো হয়ে গেছে গাছটা, ডালপালাগুলো শুকিয়ে যাচ্ছে। সবাই গাছটার দিকে তাকালো। এই গাছটা কত মৃত্যুই দেখলো। এই গাছতলাতেই বাবার মৃতদেহ ঘর থেকে বের করে রাখা হয়েছিল, যেমন হলো মায়ের। ঠাকুরদাকেও রাখা হয়েছিল। তোদের মনে নেই, তখন তোরা খুব ছোট। এতক্ষণে কথা বলল অবনী। ঠাকমা? জিজ্ঞাসা করল ধরণী। সকলেই জানার জন্য কৌতূহলে দাদার দিকে তাকালো। অবনী বলল, ঠাকমা আগেই মারা গিয়েছিল, মনে নেই। তবে মা বলতেন সবাইকেই একবার এই গাছতলায় নামানো হতো। মায়েরও শেষ কথা ছিল, আমতলার মাটিটা একবার ছুঁয়ে দিতে ভুলিস না। দীপিকা হঠাৎ বলে উঠল, শুধু মৃত্যু কেন, কত আনন্দের দিনও দেখেছে গাছটা। যখন এ বাড়িতে নতুন বউ হয়ে এলাম, তখন এই গাছতলাতেই বরণ করা হয়েছিল। এই গাছতলাতেই কতদিন মায়ের সঙ্গে বিস্তি খেলেছি। আর সেই দৌড়নোর কম্পিটিশন, লীলা মায়ের মুখ থেকে শোনা মজার কথাটা মনে করিয়ে দিল। দীপিকা একটু হাসল। হ্যাঁ, মায়ের কি খেয়াল হলো, একদিন বলল, এসো বৌমা, একটু দৌড়ই। আমি তখন সবে নতুন বউ, বাড়ি আত্মীয় কুটুমে ভরা, লজ্জায় মরি। মা ছাড়লেন না, দৌড়লেন আমার সঙ্গে। কে ফার্স্ট হলো জিজ্ঞেস করলো বৌমা নিতা। দীপিকা হেসে বলল, কাপড়ে পা জড়িয়ে পড়ে গিয়েছিলুম। বৌদি, কথাটা কি 100% সত্যি, নাকি মাকে জেতানোর জন্যই? দীপিকা হাসি চাপতে অন্যদিকে মুখ ফেরালো। আবার কিছুক্ষণ স্তব্ধতা। একদিনের কথা মনে আছে। সবাই চাপা কৌতূহলে দীপিকার দিকে তাকালো। আম গাছের একটা ডাল কাটা হয়েছিল, রস ঝরছিল। মা বলে উঠলেন, ন্যাকড়া দিয়ে বাঁধ, ন্যাকড়া দিয়ে বাঁধ, সহ্য করতে পারছি না। বলতে বলতে কাপড় ছিঁড়ে টুলের ওপর দাঁড়িয়ে নিজেই গাছের ক্ষতস্থানটা বেঁধে দিলেন। সবাই এবার মৌন শ্রদ্ধায় গাছটার দিকে তাকালো। পরন্ত বেলার শেষ এক ছিলতে রোদ পুরনো বাড়ির আলসের ফাঁক দিয়ে গাছটার পাতায় পাতায় চিকচিক করছিল। আমাদের দেহ বোধহয় আর এই গাছতলার মাটি পাবে না। মেজ ভাইয়ের স্ত্রী বলে উঠল, কেন পাবে না? হঠাৎ কিছু হয়ে না গেলে রিটায়ারের পর দাদার মতো এখানে এসে থাকলেই হবে। ছোট ভাইয়ের স্ত্রী বললে, হ্যাঁ, ঘরের তো অভাব নেই। লীলা বলল, তাছাড়া জায়গাও অনেক, কতকাল আর ভাড়া বাড়িতে থাকবো? ঘর যদি করতেই হয় এখানেই করব। সবাই এক জায়গায় থাকলে বুকে বল কত। দীপিকা হাসি মুখে চকিতে একবার অবনীর দিকে তাকালো। তার পুরু লেন্সের চশমার মধ্যে দিয়ে স্পষ্ট দেখা গেল ও চোখ দুটিতে যেন খুশির ঘোর লেগেছে। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। মানবেন্দ্র পালের রচনা একটি ছোট গল্প, মোহিনী কুঞ্জ। ধন্যবাদ।